আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থী যারা আছো, তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একেবারে তোমাদের দরজায় কড়া নাড়ছে, নকিং অ্যাট দ্য ডোর যাকে বলে ইংরেজিতে। তো তোমরা যারা ব্যবসায় শিক্ষা ইউনিট থেকে পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে আজকে ফিন্যান্স, মার্কেটিং এবং ম্যানেজমেন্টের একেবারে শেষ সময়ে শেষ মুহূর্তে তোমাদের জন্য যে সাজেশনটি দরকার এখন এই লাস্ট 4 থেকে 5 দিনে তোমরা কিভাবে পড়বে, একেবারে কিভাবে পড়লে তোমাদের শেষ মুহূর্তের রিভিশনটা কাভার হয় সেই সম্পর্কে একটি সাজেশন নিয়ে আজকে আমি মোহাম্মদ ইয়াসিন শেখ পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে। তোমাদেরকে আজকে একটি সাজেশন দিব ফিন্যান্স, মার্কেটিং এবং ম্যানেজমেন্টের উপর। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টে জানাতে পারো। এছাড়াও তোমাদের যে কোনো ধরনের দিক নির্দেশনা লাগলে সেটিও জানাতে পারো। তো আমরা ফিন্যান্স দিয়ে আমাদের সাজেশনটা শুরু করছি। ফিন্যান্সে কোথা থেকে পড়বা, কোন কোন চ্যাপ্টার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় সেটি তোমরা দেখবে। তোমরা জানো যে হচ্ছে এবছর নতুন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফিন্যান্স এবং মার্কেটিংকে অ্যাড করেছে। তোমাদের এই দুটি অপশনাল সাবজেক্ট থেকে যে কোনো একটির অ্যান্সার করতে হবে। তো আমি প্রথম ফিন্যান্স দিয়ে শুরু করছি এবং শেষে মার্কেটিং দিয়ে শেষ করব, মাঝখানে আমরা ম্যানেজমেন্টের সাজেশন দিব। তো আমরা ফিন্যান্সের যে টপিকগুলো তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ওই টপিকগুলো থেকে কি কি পড়বা এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। দেখো, ফিন্যান্সের ক্ষেত্রে আমি প্রথম পত্র দিয়ে শুরু করার কথা বলবো এবং এক্ষেত্রে সবচেয়ে প্রথমে যে অধ্যায়, যে অর্থায়নের যে সূচনা নামক চ্যাপ্টারটি রয়েছে, সেখান থেকে আসলে তোমরা কী কী পড়বা। অর্থায়নের সূচনার অধ্যায়টি তোমাদের পড়তে হবে। এই সম্পর্কে যেহেতু ফিন্যান্স যারা দাগাবা তাদের ক্ষেত্রে ফিন্যান্স সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে এবং ফিন্যান্সের অর্থই হচ্ছে অর্থায়ন। তাহলে তোমরা এই অধ্যায় থেকে কী কী পড়বা, ফিন্যান্স শব্দটি কীভাবে আসলো, ফিন্যান্সের সংজ্ঞা বা অর্থায়নের সংজ্ঞা কী, এই বিষয়টি পড়বে এবং অর্থায়ন নিয়ে বিভিন্ন কয়েকজন ব্যক্তি আছে যারা কয়েকটি ইংরেজি লাইন তোমরা বিভিন্ন বইতে পেয়ে যাবা, সেই ইংরেজি লাইনগুলো একটু পড়বা এবং অর্থায়নের যে কার্যাবলীগুলো রয়েছে, অর্থায়ন কী কী কাজ করে এই কার্যাবলীগুলো তোমাদেরকে পড়তে হবে অর্থায়নের সূচনা থেকে। তাহলে আমি একটু লিখে দিচ্ছি তোমাদেরকে সুবিধার্থে যে অর্থায়নের কার্যাবলীগুলো পড়তে হবে, অর্থায়ন কী কী কাজ করে। অর্থায়নের 3টি প্রধান কার্যক্রম রয়েছে, তোমরা জানো অর্থায়ন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম এবং লভ্যাংশ সিদ্ধান্ত। এই তিনটিকে তোমরা অর্থায়নের প্রধান 3টি সিদ্ধান্তও বলতে পারো। তো এই 3টি সিদ্ধান্তের পাশাপাশি তোমাদেরকে জানতে হবে অর্থায়নের প্রকারভেদ, অর্থায়ন কত প্রকার, এই জিনিসটিও জানতে হবে। অর্থাৎ অর্থায়নের প্রকারভেদ, অর্থায়ন যেমন আমাদের পারিবারিক কাজে লাগে, তো পারিবারিক অর্থায়ন, ব্যবসায় অর্থায়ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থায়ন যেটিকে আমরা বলি ব্যবসায় অর্থায়ন, যেহেতু আমরা ব্যবসায় ফ্যাকাল্টিতে পড়ার স্বপ্ন দেখছি এবং ব্যবসায় শিক্ষা শাখা নিয়ে আমরা 9 থেকে পড়ে আসছি। তো তোমরা এই যে ব্যবসায় অর্থায়নের প্রকারভেদ বা অর্থায়নের যে প্রকারভেদগুলো রয়েছে, পারিবারিক, সরকারি অর্থায়নের উদ্দেশ্য, ব্যবসায় অর্থায়নের উদ্দেশ্য, এই বিষয়গুলো একটু দেখে যাবা। তো এই অধ্যায় থেকে মূলত এই বিষয়গুলো, পাশাপাশি সর্বশেষ এই অধ্যায় থেকে যেটি দেখতে হবে যে অর্থায়নের 7টি নীতি রয়েছে, যে তারল্য বনাম মুনাফা নীতি, তারপরে তোমাদের পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি। তো এই নীতিগুলো তোমরা একটু দেখে যাবা। তোমাদের এই চ্যাপ্টার থেকে মূলত এই কয়টি জিনিস যদি একটু রিভিশন করো তাহলে মোটামুটি হয়ে যাবে। এর বাইরে এই অধ্যায় থেকে তেমন কিছু পড়ার নেই। এরপর দেখো অর্থের সময় মূল্য। তোমরা একেবারে নবম দশম শ্রেণী থেকে এই অধ্যায়টি করে আসো। তো এই অধ্যায় থেকে করার ক্ষেত্রে তোমরা দেখো যে কয়েকটি ম্যাথ রয়েছে। অ্যাডমিশনের ক্ষেত্রে এমসিকিউতে অনেক বড় ম্যাথ, অনেক জটিল ম্যাথ দেওয়ার কোনো সুযোগ নেই। তো এখানে ছোট ছোট ম্যাথ দিবে। এখন এই অর্থের সময় মূল্য কি, এটা সংজ্ঞা তোমরা জানবা। তারপরে আমাদের যে দুটি রুল রয়েছে, তাহলে সংজ্ঞাটি তোমাদেরকে দেখতে হবে। এখান থেকে অর্থের সময় মূল্যের সংজ্ঞা প্রায়শই আসে, তো এই বিষয়টি তোমাদেরকে দেখতে হবে। এবং হচ্ছে তোমাদের পাশাপাশি আমাদের যে দুটি রুল রয়েছে, রুল 72 বা বিধি 72 এবং হচ্ছে রুল 69 সংক্রান্ত ম্যাথগুলো দেখবা। তোমাদের সুদের হার ক্যালকুলেশনটা দেখবা। অর্থের সময় মূল্যের নির্ধারণে যে কয়টি উপাদান প্রভাব রাখে, মানে নির্ধারকসমূহ বা অর্থের সময় মূল্য প্রভাবকসমূহ, যেমন সুদের হার, সময়, এই বিষয়গুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রভাবক বা নির্দেশকগুলো, প্রভাবকসমূহ। তারপরে দেখো তোমাদের যে অর্থের তোমরা ভবিষ্যৎ মূল্য এবং বর্তমান মূল্য এই দুইটাই ক্যালকুলেশন করতে পারো। অনেক জটিল ম্যাথ এখানে দেওয়ার সুযোগ নেই, আমি বারবার বলছি। ইএআর, এটা একটু দেখে যাবা, ইএআর ক্যালকুলেশন, এই বিষয়গুলো একটু দেখে যাবা। এবং পাশাপাশি আমাদের যে অ্যানুইটির ক্ষেত্রে বিভিন্ন ধরনের, অ্যানুইটি মানে হচ্ছে বৃত্তি। তো এই বিভিন্ন ধরনের বৃত্তি আছে, একটা হচ্ছে সাধারণ বৃত্তি, একটা অগ্রিম বৃত্তি, আর একটা হচ্ছে তোমাদের এই যে চিরস্থায়ী বৃত্তি। এই বিষয়গুলোর ম্যাথগুলো একটু দেখে যাবা। তো এই বিষয় থেকে এই ছোটো ছোটো ম্যাথগুলো দেখলে তোমরা বিগত সালে, যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পূর্বে ফিন্যান্সের পরীক্ষা হয়নি, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো একটু দেখে যেতে পারো ফিন্যান্সের জন্য। এরপরে দেখো আমাদের দীর্ঘমেয়াদী অর্থায়ন যেটি রয়েছে, দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে আমরা কী কী পড়তে পারি। দেখো, দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে আমাদের শেয়ার, ঋণপত্র এবং বন্ড, এই 3টি বিষয় সবচেয়ে বেশি জরুরি। শেয়ার, ঋণপত্র এবং বন্ড, এই 3টা একটু দেখবা। শেয়ার, ঋণপত্র বা বন্ড, এবং অগ্রাধিকার শেয়ার,
অগ্রাধিকার শেয়ার যেটি রয়েছে এটি একটু দেখতে হবে এই অধ্যায় থেকে, এবং অগ্রাধিকার শেয়ারের প্রকারভেদটা দেখবা, শেয়ার এবং স্টকের পার্থক্যটা দেখবা। তো এই বিষয়গুলো একটু দেখবা, এবং এই দীর্ঘমেয়াদী অর্থায়নের যে উৎসটা আরও বেশি গুরুত্বপূর্ণ। দুটি উৎস রয়েছে, একটি হচ্ছে বাহ্যিক, একটি হচ্ছে অভ্যন্তরীণ উৎস। তোমরা জানো অভ্যন্তরীণ উৎস থেকে কিভাবে সংরক্ষিত মূলধন থেকে অর্থায়ন করা যায়, বাহ্যিক উৎসের ক্ষেত্রে এই যে বন্ড বা ঋণপত্রের ব্যবহার, এই বিষয়গুলো একটু দেখবা। তারপরে আমাদের যে বন্ডের ভ্যালুগুলো নির্ণয়, কারেন্ট ইল্ড রয়েছে, তারপর তোমরা জানো ইল্ড টু ম্যাচুরিটি, যে কারেন্ট ইল্ড যেটিকে আমরা বলি, বা হচ্ছে বর্তমান আয়ের হার, কারেন্ট ইল্ড বা বর্তমান আয়ের হার। তারপরে ওয়াইটিএম তোমরা যে ক্যালকুলেশন করছো, ইল্ড টু ম্যাচুরিটি। তো এই বিষয়গুলো একটু দেখবা। দীর্ঘমেয়াদী অর্থায়ন থেকে মূলত এই বিষয়গুলো জানার পড়া প্রয়োজন। এরপরে দেখো মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত, এখান থেকে তোমরা কি পড়বা। দেখো মূলধন বাজেটিংয়ের ক্ষেত্রে আমরা কয়েকটি বিষয় দেখি। একটি হচ্ছে গড় মুনাফার হার বা ARR, গড় মুনাফার হার পদ্ধতি রয়েছে। ARR খুবই সহজ ম্যাথ আসে এখান থেকে, গড় মুনাফার হার এবং পেব্যাক সময় অর্থাৎ PBP, পেব্যাক সময়, পেব্যাক পিরিয়ড আমি লিখে দিচ্ছি, পেব্যাক পিরিয়ড। এরপরে দেখো তোমাদের আরও দুটি ম্যাথ রয়েছে, সেগুলো হচ্ছে তোমাদের যে আইআরআর এবং হচ্ছে তোমাদের নিট প্রেজেন্ট ভ্যালু নির্ণয়, নিট বর্তমান মূল্য যে পদ্ধতি রয়েছে, নিট বর্তমান মূল্য। তো এখন তোমাদেরকে জানতে হবে যে কোথা থেকে ম্যাথ আসে। এই দুটি থেকে তোমাদের ম্যাথ বা গাণিতিক সমস্যা আসতে পারে, কিন্তু এই যে আইআরআর বা নিট বর্তমান মূল্যর যে ম্যাথ, এগুলো অনেক বড়, এগুলো এমসিকিউতে দেওয়ার সুযোগ নেই, যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। এখান থেকে তোমাদের আইআরআর এবং এই যে নিট বর্তমান মূল্য, এই দুটির মধ্যে পার্থক্যটা ভালো করে পড়তে হবে। নিট বর্তমান মূল্য সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যে কোনো পদ্ধতির, উপরের দুইটা তোমরা দেখছো সনাতন পদ্ধতি, নিচের দুইটা আধুনিক পদ্ধতি, এবং এই আধুনিক পদ্ধতির মধ্যেও আবার কিন্তু বর্তমান মূল্য সবচেয়ে, নিট বর্তমান মূল্যর যে পদ্ধতি রয়েছে সেটি মূলধন বাজেটিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তো এই বিষয়গুলো, এই দুটি বিষয়ের থেকে তোমরা দুটির বিস্তারিত পার্থক্য পড়বা, দুটির পার্থক্য কোনটি কখন ব্যবহৃত হয় এই বিষয়টা পড়বা। ওকে, আর আরেকটি বিষয় রয়েছে যেটি একেবারে সহজ একটি ম্যাথ আসে, সেটি হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স, PI, প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা মুনাফা অর্জন সূচক। এটি মূলত মূলধন বাজেটিং থেকে তোমাদের আসতে পারে। এরপরে বিনিয়োগ সিদ্ধান্ত তোমরা কোন পদ্ধতিতে কখন নাও, গড় মুনাফার হার বেশি হলে নাও কি না, পেব্যাক পিরিয়ড যেটি রয়েছে এটি বেশি হলে তোমরা সিদ্ধান্ত নাও, নাকি বেশি হলে বর্জন করো বা নাকি গ্রহণ করো, এই বিষয়গুলো প্রত্যেকটা ক্ষেত্রেই তোমাদেরকে পড়তে হবে। এরপরে দেখো আমাদের ঝুঁকি এবং মুনাফার হার, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে এই ঝুঁকি এবং মুনাফার হার, এই অধ্যায়টি করলেই প্রথম পত্রের আর কোনো অধ্যায় পড়ার প্রয়োজন নেই। অর্থাৎ আমি যে প্রথম থেকে যে দেখাচ্ছি অর্থায়নের সূচনা থেকে এই ঝুঁকি ও মুনাফার হার পর্যন্ত প্রথম পত্র থেকে এই কয়েকটি চ্যাপ্টার পড়লেই হয়ে যাবে। এখন ঝুঁকি ও মুনাফার হার থেকে তোমরা কি পড়বা, ঝুঁকির প্রকারভেদ যেগুলো রয়েছে, ঝুঁকির প্রকারভেদ যে আমাদের সবচেয়ে বেশি আসে, সিস্টেমেটিক রিস্ক এবং হচ্ছে আনসিস্টেমেটিক রিস্ক, বা বাজার ঝুঁকি বা পরিহারযোগ্য ঝুঁকি এবং অপরিহারযোগ্য ঝুঁকি। তাহলে ঝুঁকির প্রকারভেদ পড়বা। পাশাপাশি তোমরা একটা ক্যালকুলেশন আছে এখানে, যে পোর্টফোলিওর ক্ষেত্রে আয়ের হার নির্ধারণের ক্ষেত্রে আমরা দেখেছি আয়ের হার যেটি রয়েছে, আই অফ আর ইকুয়াল টু হচ্ছে RF প্লাস RM মাইনাস RF ইন্টু বিটা। ওকে, তো এই বিষয় দিয়ে যে আমরা আয়ের হার ক্যালকুলেশন করি, এই সূত্রটা দিয়ে পোর্টফোলিওর ক্ষেত্রে এইটা তোমাদের ক্যালকুলেশন শিখতে হবে। পাশাপাশি এই যে এইটুককে আমরা কি বলি, এইটুককে আমরা বলি ঝুঁকি প্রিমিয়াম। এই যে মাঝখানের এই অংশটুকু আমরা বলি ঝুঁকি প্রিমিয়াম। কি বলি? ঝুঁকি প্রিমিয়াম। তো কখনো কখনো ঝুঁকি প্রিমিয়াম নির্ণয় করতে আসতে পারে। ঝুঁকি প্রিমিয়াম নির্ণয় করতে আসলে তোমরা শুধুমাত্র এই যে বাজার রিস্ক এবং হচ্ছে তোমাদের যে রিস্ক ফ্রি রিটার্ন রয়েছে বা ঝুঁকিমুক্ত আয়ের হার রয়েছে, সেটি মানে বাজার রিস্ক থেকে, মানে মার্কেট রিস্ক থেকে তোমরা যদি ঝুঁকিমুক্ত আয়ের হারটাকে বাদ দাও, তাহলে কিন্তু ঝুঁকি প্রিমিয়াম পেয়ে যাবা। অর্থাৎ এই যে আমি যে মাঝখানে গোল দাগ দিলাম বা যে বৃত্ত দিয়ে মার্ক করেছি, এটুককে বলা হয় ঝুঁকি প্রিমিয়াম। আর যদি সম্পূর্ণ আয়ের হার নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে তোমরা পুরো সূত্রের ক্যালকুলেশনটা করবা। ওকে, তো এই অধ্যায় থেকে মূলত পড়া ছিল এটাই, যে ঝুঁকির প্রকারভেদগুলো পড়বা, কোনগুলো পরিহারযোগ্য ঝুঁকি, কোনগুলো অপরিহারযোগ্য ঝুঁকি, যেমন মুদ্রাস্ফীতি, তারপরে এগুলো বাজার ঝুঁকি বা অপরিহার্য ঝুঁকি। আবার সিস্টেমেটিক রিস্ক যেগুলো রয়েছে সেগুলো কিছুটা কমানো যায়, তো সেগুলো হচ্ছে পরিহারযোগ্য ঝুঁকি। এই অধ্যায় থেকে মূলত এগুলো পড়লেই আমাদের ফিনান্সের প্রথম পত্রে নিয়ে যাবতীয় সমস্যা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এর বাইরে থেকে কোনো কিছু আসার তেমন কোনো সম্ভাবনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নেই। এরপরে আমরা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে যদি বলি, ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা দিয়ে আমরা শুরু করব। তো ব্যাংক ব্যবস্থার উৎপত্তি কীভাবে ঘটে, ব্যাংক শব্দের উৎপত্তি কীভাবে আসে, ব্যাংক শব্দ এবং ব্যাংকের উৎপত্তি দুইটাই, ব্যাংক শব্দের উৎপত্তি ও হচ্ছে ব্যাংকের উৎপত্তি দুইটা বিষয়ই পড়তে হবে, ব্যাংক এবং ব্যাংক শব্দের উৎপত্তি। ব্যাংকের কীভাবে উদ্ভাবন হলো, অর্থাৎ ব্যাংকের ক্রমবিকাশের ক্ষেত্রে কয়েকটি যুগ রয়েছে, সেগুলো একটু দেখবা, কোন যুগে কোন ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। যেমন শানসি ব্যাংক রয়েছে সর্বপ্রথম, তারপরে তোমাদের দেখবা রিক্স ব্যাংক অফ সুইডেন রয়েছে, যেটি সেন্ট্রাল ব্যাংক হিসেবে সর্বপ্রথম প্রতিষ্ঠা লাভ করে। এবার ব্যাংক অফ ইংল্যান্ড, যেটি মাদার অফ সেন্ট্রাল ব্যাংক আমরা বলে থাকি। তো এই বিষয়গুলো কোনটি কবে হয়েছে, এই বিষয়গুলো, এবং সর্বশেষ
বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশের যে বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে সেগুলো একটু পড়তে হবে। আমরা পরের চ্যাপ্টারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। তো ক্রমবিকাশগুলো পড়বা এবং হচ্ছে ক্রমবিকাশের ক্ষেত্রে কোন ব্যাংকগুলো কবে উৎপত্তি লাভ করে, কিভাবে ব্যাংক ব্যবস্থা আসে এবং ব্যবসার পূর্বসূরি যারা রয়েছে স্বর্ণকার মহাজন, স্বর্ণকার এবং মহাজন শ্রেণী যারা রয়েছে, স্বর্ণকার এবং মহাজন ব্যাংক ব্যবসার পূর্বসূরি যারা রয়েছে, এই তিনজনের নাম তোমরা একটু পড়বা। পূর্বসূরি যারা রয়েছে এই বিষয়গুলো দেখলে তোমাদের মূলত ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা থেকে হয়ে যাবে। এরপরে দেখো ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা শেষ হলে এরপর দেখো কেন্দ্রীয় ব্যাংক যেটি রয়েছে, কেন্দ্রীয় ব্যাংক থেকে তোমরা আসলে কি পড়বা। কেন্দ্রীয় ব্যাংক দেখো, কেন্দ্রীয় ব্যাংককে বলা হয় সকল ব্যাংকের মুরব্বী, সকল ব্যাংকের পরিচালক এবং মুদ্রা বাজারের নিয়ন্ত্রক। এই যে প্রথম মানে ধারণা সংক্রান্ত যে তোমাদের প্রথম যে পেজটা থাকে অধ্যায়ের, এখান থেকে কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে যে কোনো তথ্য দিয়ে দিতে পারে। লেটার অফ দ্য লাস্ট রিসোর্ট হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের, এগুলো তোমরা জানো। তো এই বিষয়গুলো একটু দেখবা। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংকের কি কার্যাবলীগুলো আমাদেরকে দেখতে হবে। কি দেখতে হবে? কার্যাবলী, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ বা প্রধান কার্যাবলী কোনগুলো, তারপরে সরকারের ব্যাংক হিসেবে কার্যাবলী কোনগুলো, বাণিজ্যিক ব্যাংকের ব্যাংক হিসেবে কার্যাবলী কোনগুলো, সেবামূলক কার্যাবলী কোনগুলো। এরপর দেখতে হবে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের যে পদ্ধতি রয়েছে, দুটি পদ্ধতি রয়েছে। ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বারবার ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে প্রশ্ন এসেছে, তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কেন্দ্রীয় ব্যাংক কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে। এখন এই ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি আছে দুইটা, একটা সংখ্যাত্মক পদ্ধতি আর একটা কি গুণবাচক বা নির্বাচনমূলক পদ্ধতি। এখন এই সংখ্যাত্মক পদ্ধতি এবং নির্বাচনমূলক পদ্ধতির মধ্যে তোমাদেরকে জানতে হবে কোনগুলো সংখ্যাবাচক পদ্ধতি, সংখ্যাত্মক পদ্ধতি, আর কোনগুলো গুণবাচক পদ্ধতি। এবং এই পদ্ধতিগুলো যেমন আমি যদি একটু বলি বিস্তারিত, তোমাদের সাজেশনের ক্ষেত্রে এত বিস্তারিত বলা উচিত না, তোমাদের এই সময়টা পড়া জরুরি। তারপরে আমি তোমাদের সুবিধাতে একটু ধরিয়ে দিচ্ছি যে আমরা যদি সংখ্যাত্মক পদ্ধতির কথা বলি সেক্ষেত্রে খোলা বাজার নীতি, ব্যাংক হার নীতি এবং জমার হার পরিবর্তন নীতি রয়েছে। এবং এই জমার হার পরিবর্তন করলে সুদের হারে কী প্রভাব পড়ে, বাজারে কী ঋণের পরিমাণ বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়, এই প্রভাবগুলো পড়তে হবে। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, কেন্দ্রীয় ব্যাংক থেকে মূলত এই কয়টি জিনিস পড়লেই হয়ে যাবে। এরপরে দেখো বাণিজ্যিক ব্যাংক ও ব্যাংক হিসাব। তোমরা জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুনর্বিন্যাসকৃত সিলেবাস থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরেও বাণিজ্যিক ব্যাংক তোমাদের কিন্তু সিলেবাসে ছিল না। তারপরেও বাণিজ্যিক ব্যাংক, যেহেতু আমরা ব্যাংক বলতেই বাণিজ্যিক ব্যাংকে বুঝি, এবং ব্যাংক হিসাব চ্যাপ্টারটি যেহেতু রয়েছে সেক্ষেত্রে, এবং ব্যাংক হিসাব জড়িত হচ্ছে তোমাদের এই বাণিজ্যিক ব্যাংকের সাথে, সেক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক থেকে দু একটি প্রশ্ন আসলেও আসতে পারে, এই জন্য দিয়ে দিয়েছি। এবং তোমরা যদি একটু খেয়াল করো, আমি চ্যাপ্টারের গুরুত্ব অনুসারে তোমাদের চ্যাপ্টারগুলো সাজিয়েছি, কোন চ্যাপ্টারটা কতটা গুরুত্বপূর্ণ সেটির উপর আমি কিন্তু সবচেয়ে বেশি ফোকাস দিচ্ছি। এখন দেখো এই যে বাণিজ্যিক ব্যাংক এবং ব্যাংক হিসাব একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড, অর্থাৎ আমরা ব্যাংক বলতে যে বাণিজ্যিক ব্যাংককে বুঝি, এই বাণিজ্যিক ব্যাংক হচ্ছে আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান যারা কি করে অন্যের অর্থ দিয়ে আমানত হিসেবে সংগ্রহ করে এবং ঋণ প্রদানের মাধ্যমে যে মার্জিনটা হয় সেটাই তাদের মুনাফা অর্জনের মূল বিষয়। এই বিষয়টা তোমরা যেমন সংজ্ঞার মাধ্যমে দেখলে, এবার বাণিজ্যিক ব্যাংকের, কেন্দ্রীয় ব্যাংকের মতো বাণিজ্যিক ব্যাংক থেকেও তোমাদের বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীগুলো পড়তে হবে। বাণিজ্যিক ব্যাংক কী কী কাজ করে, বাণিজ্যিক ব্যাংক হচ্ছে সাধারণ কার্যাবলী বা প্রধান কার্যাবলী কি, যেমন আমানত সংগ্রহ, ঋণ দান, এটি হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কাজ। তারপরে তোমরা যদি বলো বাণিজ্যিক ব্যাংকের মূলধনের উৎস কি, এই বিষয়গুলো। এবং বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে আরও একটি জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশে কিন্তু মোট ব্যাংক রয়েছে এখন 62টি। তোমরা ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা যখন পড়বে তখন দেখবা যে বাণিজ্যিক ব্যাংক আছে 6, সরকারি বাণিজ্যিক ব্যাংক রয়েছে 6টি, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক কতগুলো রয়েছে, বিশেষায়িত ব্যাংক রয়েছে 3টি। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা, কয়টি কী ধরনের ব্যাংক রয়েছে। এবং ব্যাংক হিসাবের ক্ষেত্রে আমরা যেটা জানি, ব্যাংক হিসাব প্রধানত হচ্ছে 3 প্রকার। ব্যাংক হিসাব প্রধানত কয় প্রকার? 3 প্রকার। এবং এই 3 প্রকার হচ্ছে চলতি, সঞ্চয় এবং স্থায়ী। তো এই 3টি হিসাব কোনটি কখন খোলা হয়, কোনটি কার জন্য প্রযোজ্য, যেমন চলতি হিসাব ব্যবসায়ীদের জন্য, সঞ্চয় হিসাব কেন করা হয়, এটার সুবিধা অসুবিধা কী, এবং স্থায়ী হিসাব কখন করা হয়, যেমন নির্দিষ্ট মেয়াদের বা কারো অলস অর্থ পড়ে থাকলে কোন ধরনের হিসাব উপযোগী, এক্ষেত্রে আমাদের স্থায়ী হিসাবটা লাগবে এবং এফডিআরটা লাগবে। এছাড়াও বিশেষ ধরনের, তোমরা এফডিআর যদি বলো সেক্ষেত্রে বা বিশেষ ধরনের হিসাব যদি চাও সেক্ষেত্রে কিন্তু ওই যে আমাদের স্থায়ীর ভিতর থাকে পেনশন, সঞ্চয়, এই ধরনের কয়েকটি হিসাব রয়েছে, এগুলো একটু দেখে যাবো। ওই ছক তোমাদের বই খুললেই ছকটা পেয়ে যাবা। তো ব্যাংক হিসাব থেকে মূলত এই 3 প্রকার হিসাব, প্রধানত 3 প্রকার, এই 3টা পড়লে মোটামুটি হয়ে যায়। পাশাপাশি ব্যাংক হিসাব খোলা হয় কিভাবে, যেমন আমাদের চলতি এবং সঞ্চয় একই পদ্ধতিতে খোলা হয়, কিন্তু স্থায়ীর ক্ষেত্রে এত ঝামেলা নেই, যেহেতু এখানে চেক বই বা হচ্ছে এটিএম কার্ড দেওয়া হয় না। এই বিষয়গুলো খেয়াল রাখবা, কোন কোন হিসাবে এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দেওয়া হয়, এবং কোন কোন হিসাব, যেমন স্থায়ী হিসাবে কোনো এটিএম বা চেক বই দেওয়া হয় না। তাহলে তোমাদের প্রশ্ন কিন্তু আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যে নিচের কোন হিসাবের ক্ষেত্রে, কোন অ্যাকাউন্টসের ক্ষেত্রে যে আমাদের চেক বই বা এটিএম কার্ড বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড প্রদান করা হয় না, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে স্থায়ী হিসাব। তো আমি একটু ডিটেলস বললাম তোমাদের সুবিধার্থে, তোমরা যেন প্রশ্নগুলো ধরতে পারো সেজন্য। যেহেতু ফিনান্স ব্যাংকিং ও বিমা এবছর কিন্তু তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম
এর পূর্বে কিন্তু এই বিষয় থেকে প্রশ্ন হয়নি। এরপরে দেখো হস্তান্তরযোগ্য ঋণের দলিল থেকে 3টি পড়বা। আমাদের যে আইন রয়েছে হস্তান্তরযোগ্য ঋণের দলিল আইন 1881 সালের, ওইটাই এখনও প্রযোজ্য এবং এই ক্ষেত্রে 3টা আইন অনুযায়ী 3টি দলিল আছে। এছাড়াও কয়েকটি দলিলকে আমরা এর অন্তর্ভুক্ত করতে পারি। তো আইন অনুযায়ী চেক বিনিময় বিল, চেক বিনিময় বিল এবং চেক বিনিময় বিল এবং প্রমিসরি নোট যেটিকে তোমরা বিভিন্ন বইতে, প্রমিসরি নোটকে তোমরা বিভিন্ন বইতে কি পাবা, অঙ্গীকারপত্র নামে পাবা। কি নামে পাবা? অঙ্গীকারপত্র। তো প্রমিসরি নোট এবং অঙ্গীকারপত্র নিয়ে গুলিয়ে ফেলার কোনো কারণ নেই। তোমরা এই 3টি বিষয়ের তোমাদের পড়া যেটা জরুরি, এই 3টি বিষয়ের বিস্তারিত পার্থক্য পড়তে হবে। কি পড়তে হবে? শুধুমাত্র পার্থক্য পড়লেই হয়ে যাবে যে 3টি বিষয় কি এবং এই 3টি বিষয়ের পার্থক্য কি, এই 3টি বিষয়ের পার্থক্য কী, কোনটার সংজ্ঞা কী, কোনটা কী কাজে ব্যবহৃত হয়, এই 3টা বিষয় পড়লেই হয়ে যাবে। এবং চেকের ক্ষেত্রে দাগ কাটা চেক, বিশেষ দাগ কাটা চেক, এইটা একটু দেখেছেও। তো আশা করি এই হস্তান্তরযোগ্য ঋণের দলিল থেকে এর বাইরে প্রশ্ন হওয়ার সুযোগ নেই। এরপর দেখো ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকের ক্ষেত্রে তোমরা দেখবা এটিএম কার্ড এবং এটিএম কার্ডের ভিতর দুটি বিশেষ হচ্ছে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড। কী কার্ড? ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড। এই ডেবিট ও ক্রেডিট কার্ডের পার্থক্যগুলো তোমাদেরকে জানতে হবে। ডেবিট কার্ডের সুবিধা কী এবং অসুবিধা কী, ক্রেডিট কার্ডের সাথে ডেবিট কার্ডের পার্থক্য, ক্রেডিট কার্ডে কী অতিরিক্ত সুবিধা পাওয়া যায়, অর্থাৎ ক্রেডিট কার্ডে যে টাকা না থাকলেও তুমি অতিরিক্ত অর্থ তোলার সুযোগ পাও, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড এই দুটি বিষয় কিন্তু এটিএম কার্ডের অন্তর্ভুক্ত। তাহলে এটিএম কার্ড মানেই হচ্ছে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড। ওকে, এরপরে দেখো তোমাদের যে বিক্রয় বিন্দু সেবা রয়েছে পজ, এই বিষয়গুলো একটু দেখতে হবে। ঠিক আছে, পজ পয়েন্ট অফ সেল সার্ভিস, এই বিষয়গুলো ওয়ান স্টপ সার্ভিস, এই বিষয়গুলো একটু দেখে যাবা। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা সেটা আমরা বলে দিয়েছি। পাশাপাশি SMS ব্যাংকিংটা একটু দেখবা, অনলাইন ব্যাংকিংটা একটু দেখবা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আমি বলেছি এখান থেকে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের পার্থক্য। ওকে, এরপর দেখো বিমা, যেহেতু ফিনান্স ব্যাংকিং ও বিমা পুরাটাই লিখেছে নামের ক্ষেত্রে, তো আমাদের বিমা সম্পর্কে একটু পড়তে হবে। বিমার ক্ষেত্রে তোমরা বিমা সম্পর্কে প্রাথমিক ধারণা নামক যে চ্যাপ্টারটি রয়েছে, বিমার প্রথম চ্যাপ্টারটি, সেটি পড়বে এবং জীবন বিমা এবং কি পড়বা, জীবন বিমা নিয়ে যে চ্যাপ্টারটি রয়েছে তোমাদের জীবন বিমা, এই দুটি চ্যাপ্টার পড়লেই মূলত বিমা আমাদের কাভার হয়ে যাবে। এখন বিমার ক্ষেত্রে তোমরা কী পড়বা, বিমার ক্ষেত্রে কোন বিমা সর্বপ্রথম আসে, তোমরা জানো নৌ বিমা। তো বিমার উৎপত্তি ও ক্রমবিকাশ পড়তে হবে। আমাদের বিমার উৎপত্তি ঘটে হচ্ছে নৌ বিমার মাধ্যমে, মানে মেরিন ইন্স্যুরেন্সের মাধ্যমে। বিমার উৎপত্তি ও ক্রমবিকাশগুলো দেখতে হবে এবং পর্যায়ক্রমে কোন বিমাগুলো আসে এটা একটু দেখতে হবে। পাশাপাশি জীবন বিমার ক্ষেত্রে কোন কোন নীতি প্রযোজ্য হয়, জীবন বিমাকে কীভাবে করা যায় এবং জীবন বিমার আওতাভুক্ত অর্থাৎ মেয়াদের ভিত্তিতে জীবন বিমা কত প্রকার, তারপরে তোমাদের অন্যান্য যে ভিত্তিগুলো রয়েছে সে ভিত্তিতে জীবন বিমা কত প্রকার, এই বিষয়গুলো দেখলেই কিন্তু তোমরা এই আমাদের ফিনান্স ব্যাংকিং ও বিমার পুরো এই সাজেশনটা আমাদের কমপ্লিট হয়ে যাবে, তোমাদের পুরো রিভিশনটা কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা আশা করব ফিনান্স ব্যাংকিং ও বিমা সংক্রান্ত এই চ্যাপ্টারগুলো বললাম, এই চ্যাপ্টারগুলো থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। এবং কি পড়বা ওই টপিকগুলো একটু টাচ করে গেলে, একটু পড়াশোনা করে গেলেই ইনশাল্লাহ তোমাদের ফিনান্স ব্যাংকিং ও বিমার যে 12টি MCQ আসবে 15 মার্কে, সেটি নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো আমরা ফিনান্স ব্যাংকিং ও বিমার সাজেশন শেষ করলাম। আমরা চলে যাব আমাদের যে ম্যানেজমেন্টের সাজেশন রয়েছে সেখানে। আমরা ম্যানেজমেন্টের সাজেশনে চলে যাব প্রিয় শিক্ষার্থীরা। তো ম্যানেজমেন্টের সাজেশনের ক্ষেত্রে আমি প্রথম পত্র দিয়ে ম্যানেজমেন্টের ক্ষেত্রেও শুরু করব এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে তোমরা কোন অধ্যায় থেকে কতটুকু পড়বা, কোন অধ্যায় থেকে কী টপিক পড়বা, আমি একটু দ্রুত বলে যাওয়ার চেষ্টা করব। যেহেতু এটি একটি সাজেশন ক্লাস, তোমাদের বিস্তারিত পড়ানোর সুযোগ নেই। 3টি সাবজেক্টের সাজেশন আমি এক ক্লাসে দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে। আমরা গতকালকে হিসাব বিজ্ঞানের সাজেশন দিয়েছিলাম, যেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো ফিনান্স কীভাবে পড়বা, তারপর ম্যানেজমেন্টের সাজেশন হলে ভালো হয়। তো প্রিয় শিক্ষার্থীদের তোমাদের আগ্রহের ভিত্তিতে, এবং আমরা কিন্তু অবশ্যই দিতাম, তো তোমাদের আগ্রহ দেখে আমাদের ভালো লেগেছে। যারা পড়াশোনা করছো তারা তোমাদের আগ্রহের সাথে পড়াশোনা করে যাও, মনোযোগ সহকারে পড়াশোনা করে যাও। শেষ মুহূর্তে এসে এমন কোনো ভুল করো না যেন তোমার এই শেষ মুহূর্তের কয়েকদিনের জন্য তোমার পরীক্ষাটা একটু খারাপ হয়। তো তোমাদের এই বিষয়গুলো একটু মাথায় রেখে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বসতে হবে। এবং তোমাদের যে স্বপ্ন রয়েছে, অনেকেরই স্বপ্ন রয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করব। তো রাজশাহী অনেকেই রাবিকে টার্গেট করে শুরু থেকেই পড়েছো। তো তোমাদের সেই পরিশ্রম, আল্লাহ যেন সেই পরিশ্রমকে বৃথা না করেন, বরং তোমাদের সেই পরিশ্রমকে ফলপ্রসূ করেন। আমরা ম্যানেজমেন্টের সাজেশনে চলে যাচ্ছি। ম্যানেজমেন্টের প্রথম পত্রে দেখো, প্রথমে রয়েছে ব্যবসায়ের মৌলিক ধারণা। কি রয়েছে? ব্যবসায়ের মৌলিক ধারণা। এখান থেকে কি পড়বা? ব্যবসায় কাকে বলে, ব্যবসায়ের উদ্দেশ্য কি, আমরা ব্যবসায় কাকে বলে এবং ব্যবসায়ের উদ্দেশ্য, ব্যবসায় কি এবং হচ্ছে এর উদ্দেশ্য কি,
উদ্দেশ্য আবার দুই প্রকার, একটা স্বল্পমেয়াদী উদ্দেশ্য মুনাফা অর্জন এবং আরেকটি উদ্দেশ্য রয়েছে সম্পদ সর্বাধিকরণ। তো এই উদ্দেশ্যগুলো দেখতে হবে। ফিনান্সের ক্ষেত্রেও কিন্তু অর্থায়নের দুটি উদ্দেশ্য ছিল, সেটাও কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তো একই ধরনের উদ্দেশ্যের জন্য একসাথে বলে দিলাম। এরপরে দেখো আমাদের ব্যবসায়কে তিন ভাগে ভাগ করা যায়, শিল্প বাণিজ্য এবং কি শিল্প বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। শিল্প বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। তাহলে আমাদের ব্যবসায়ের প্রকারভেদটা তোমাদের জানতে হবে। অর্থাৎ ব্যবসায়কে আমরা কীভাবে ভাগ করতে পারি, ব্যবসায়কে যেভাবে ভাগ করতে পারি, অর্থাৎ ব্যবসায়ের শ্রেণী বিভাগ পড়তে হবে। ব্যবসায়ের কার্যাবলীর শ্রেণীবিভাগ, অর্থাৎ ব্যবসায়ের কার্যাবলীর শ্রেণীবিভাগটা পড়তে হবে। ব্যবসায়ের কার্যাবলীর শ্রেণীবিভাগটা পড়তে হবে। আবারও বলছি, ব্যবসায়ের কার্যাবলীর শ্রেণীবিভাগ, অর্থাৎ শিল্প বাণিজ্য এবং বাণিজ্যের সহায়ক কার্যাবলী এবং পাশাপাশি প্রত্যক্ষ সেবা। এই তিনটি বিষয় কি, কোনটা, কখন, কি উপযোগ সৃষ্টি করে তোমরা দেখেছো। শিল্প রূপগত উপযোগ সৃষ্টি করে। বাণিজ্যের ক্ষেত্রে কি হয়, বাণিজ্যের ক্ষেত্রে ক্রয় বিক্রয় দেখেছি, যেটি মালিকানা সত্ত্বগত বাধা দূর করে। এবার তোমরা পরিবহন দেখেছো, যদি স্থানগত, গুদামজাতকরণ, কালগত, তারপর বীমা, ঝুঁকিগত, বিজ্ঞাপন ও প্রচার তোমাদের প্রচারগত বাধা দূর করে। তো এই বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে। এবং সর্বশেষ যে প্রত্যক্ষ সেবার চারটি বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো স্পর্শ করা যায় না, অর্থাৎ অদৃশ্যমান, অস্পর্শনীয়, সেবাদানকারী থেকে আলাদা করা যায় না, অবিচ্ছিন্নতা, এই বিষয়গুলো একটু দেখতে হবে। তা ব্যবসায় সম্পর্কে এই বিষয়গুলো পড়লেই হয়ে যাবে। এবং তোমরা যখন শিল্প পড়বা তখন শিল্পের প্রকারভেদগুলো দেখবা, এবং শিল্পের প্রকারভেদের ভিতর যখন তোমরা যাবা, তোমাদের যে উৎপাদন শিল্প আছে সেখানে কিন্তু আবার 5 প্রকার শিল্প রয়েছে। তো এই শিল্পগুলো কিভাবে আসে একটি থেকে আরেকটি, যে কোনটি প্রক্রিয়াজাত শিল্প, কোনটি তোমাদের প্রজনন শিল্প, কোনটি হচ্ছে তোমাদের নিষ্কাশন শিল্প, এই বিষয়গুলোর এক্সাম্পলগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমি বলে দিলাম এই দুটি টপিক তোমরা পড়বা। এরপর দেখো ব্যবসায় পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায় পরিবেশের ক্ষেত্রে জানতে হবে আমাদের কোনটা কোন পরিবেশ, এবং গুলিয়ে ফেলা যাবে না। যেমন তোমরা জানো যে ব্যবসায়ের সুনাম অর্থনৈতিক পরিবেশের উপাদান, কিন্তু যদি বলো দেশের সুনাম, সেক্ষেত্রে কি হয়ে যায়, সেটা হয়ে যায় সামাজিক পরিবেশের উপাদান। তো এই উপাদানগুলো সুন্দরভাবে পড়তে হবে। পরিবেশের যে 6টি উপাদান রয়েছে, পরিবেশের উপাদান 6টি, সেই উপাদানগুলো তোমাদেরকে কোনটির ভিতর কি অন্তর্ভুক্ত, 6টির জানার চেয়ে জরুরি যে আমাদের প্রযুক্তিগত পরিবেশের ভিতর কি যাবে, তোমাদের হচ্ছে কারিগরি ও বিজ্ঞানের অন্তর্ভুক্ত পরিবেশ পক্ষগুলো কোনগুলো, তারপরে তোমাদের প্রাকৃতিক পরিবেশে যেমন ভূমি, মাটি, তারপরে গাছপালা, এগুলো তোমাদের জানতে হবে, যেগুলো প্রাকৃতিক সম্পদের বা প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত। এই ছিল আমাদের পরিবেশ নিয়ে। এছাড়াও আমাদের এর ভিতর আরও একটি বিষয় রয়েছে বাহ্যিক এবং অভ্যন্তরীণ পক্ষ। ব্যবসায়ের বাহ্যিক ও অভ্যন্তরীণ পক্ষ, এই দুটি বিষয় তোমাদেরকে পড়ে গেলে ইনশাআল্লাহ ব্যবসায় পরিবেশ একেবারে ছোট একটি অধ্যায়, এখান থেকে এর বাইরে আর কিছু পড়ার নেই। এরপরে দেখো যৌথ মূলধনী কোম্পানি। আমি তোমাদেরকে আগেও বলেছি প্রত্যেকটি চ্যাপ্টার আমি যে চ্যাপ্টার যত গুরুত্বপূর্ণ সেই চ্যাপ্টারগুলোকে তত আগে রাখার চেষ্টা করেছি। যেমন প্রথম পত্র পড়াচ্ছি, তো আমাদের প্রথম দুটি চ্যাপ্টারের পরেই সবচেয়ে বেশি জরুরি হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি। তো এই যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে তোমরা কী পড়বা, যৌথ মূলধনী কোম্পানি কি, যৌথ মূলধনী কোম্পানির প্রকারভেদ, যেমন প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, তারপর বিধিবদ্ধ কোম্পানি কিভাবে হয়েছিল, তারপরে সনদপ্রাপ্ত কোম্পানি কোনগুলো, এগুলো একটু পড়বা, অর্থাৎ কোম্পানির প্রকারভেদগুলো পড়বা। এরপরে দেখো কোম্পানি গঠনের ধাপ বা পর্যায় পড়বা। তারপরে স্মারকলিপি এবং সংঘবিধির পার্থক্য পড়বা। কি পড়বা, স্মারকলিপি ও সংঘবিধির পার্থক্যগুলো পড়বা। স্মারকলিপির যে ধারা রয়েছে, স্মারকলিপির যে 6টি ধারা রয়েছে, স্মারকলিপির ধারা রয়েছে যে 6টি, এগুলো পড়বা। তারপর তোমাদের যে সংঘবিধি, যেটির কথা বললাম আমি, সংঘবিধি বা হচ্ছে উপবিধি, যেটিকে আমরা উপবিধি বলি। তো উপবিধি কি এবং এই উপবিধিতে কী কী বিষয় থাকে, এগুলো একটু পড়তে হবে। তারপরে দেখো তোমাদের নিবন্ধনের পর্যায় 3টি, সেটা পড়বা। এবং নিবন্ধন কিভাবে করতে হবে সেই বিষয়টা, নিবন্ধন পর্যায়গুলো একটু পড়বা, ধারাগুলো পড়বা। এই ছিল হচ্ছে আমাদের। এবং আরেকটা বিষয় জরুরি হচ্ছে তোমাদের প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সদস্য সংখ্যা এবং হচ্ছে পরিচালকের সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সদস্য সংখ্যা এবং পরিচালকের সংখ্যা এলোমেলো করা যাবে না। সদস্য ও পরিচালক সংখ্যা, সদস্য সংখ্যা একরকম, আবার পরিচালক সংখ্যা একরকম, ঠিক আছে। তোমরা পরিচালকের সংখ্যা বললে তোমরা সদস্য সংখ্যা যে 2 থেকে 50 জন এবং সর্বনিম্ন 7 থেকে সীমাবদ্ধ, এগুলো কিন্তু এলোমেলো করে হুট করে অ্যান্সার করে ফেলো। পরিচালকের সংখ্যা বললো নাকি সদস্য সংখ্যা বললো, এই বিষয়টা তোমরা খেয়াল করো না। একটা হচ্ছে কোম্পানির সদস্য সংখ্যা আর একটি হচ্ছে কোম্পানির পরিচালকের সংখ্যা। তো এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে পড়ে যাবা এই অধ্যায় থেকে। এরপরে দেখো এক মালিকানা ব্যবসায়, খুবই সহজ প্রশ্ন আসতে পারে যে এক মালিকানা ব্যবসায় কি। তোমরা জানো একজন ব্যক্তির মালিকানায় পরিচালিত, গঠিত, নিয়ন্ত্রিত ব্যবসায়কে এক মালিকানা ব্যবসায় বলে। অত্যন্ত সহজ বিষয়। এই এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য কি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে এক মালিকানা ব্যবসায়
এই যে এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র এবং এত ধরনের ব্যবসায় থাকা সত্ত্বেও উপযুক্ত ক্ষেত্রগুলো একটু পড়বা গুরুত্বের সাথে, উপযুক্ত ক্ষেত্র। এবং এক মালিকানা ব্যবসায় এখনও বাংলাদেশে 80% এবং পৃথিবীর প্রায় 80 থেকে 85 ভাগ পৃথিবীর 80 থেকে 85 ভাগ এক মালিকানা ব্যবসায় হওয়ার কারণ কি এখনো পর্যন্ত? এক মালিকানা ব্যবসায় 80 থেকে 85 ভাগ হওয়ার কারণ কি? কালিকা ব্যবসায় হওয়ার কারণ কি? এই বিষয়ে কয়েকটা কারণ রয়েছে, সেগুলো একটু পড়ে নিবা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। এরপর দেখো অংশীদারি ব্যবসায় থেকে কি পড়বা। অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে আমরা পড়বো সর্বপ্রথম যেটি পড়বো সেটি হচ্ছে সদস্য সংখ্যা। কি পড়বো? অংশীদারি ব্যবসায়ের ব্যাংকিং ক্ষেত্রে কত, সাধারণের ক্ষেত্রে কত, সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে বা সীমিত অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে কত, এই সদস্য সংখ্যা পড়বা। এরপরে দেখো অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদগুলো পড়বা। ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় কোনগুলো, কখন ঐচ্ছিক অংশীদারি নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় হয়ে যায়। এরপরে তোমরা বিলোপ সাধনটা অত্যন্ত গুরুত্বের সাথে পড়বা। বিলোপ সাধন পড়বা, বিলোপ সাধনটা পড়বা। বিলোপ সাধনের যে ধারা সহ রয়েছে এবং অংশীদার ব্যবসায়ের যে সংজ্ঞা হচ্ছে 4 ধারায় রয়েছে এবং বিলোপ সাধনের ধারা দেখবা 39 থেকে 44 ধারা। বিলোপ সাধন আমি লিখে দিই এখানে 39 থেকে 44 ধারা। তো এই বিষয়গুলো একটু গুরুত্বের সাথে পড়বা। আর যে সংজ্ঞা রয়েছে, সংজ্ঞাটি 4 ধারায় রয়েছে, সংজ্ঞায় কী বলা হয়েছে এটাও দেখবা। এই ছিল আমাদের অংশীদারি ব্যবসায় সংক্রান্ত। বিলোপ সাধনটা অত্যন্ত গুরুত্বের সাথে পড়ে। এবং নিবন্ধন না করলে কি হবে এবং নিবন্ধন করলে তুমি কি সুবিধা পাবা এবং নিবন্ধন করার অসুবিধা কি, দ্বৈত করের অসুবিধা রয়েছে নিবন্ধন করলে, এটাও একটু পড়বা। তো এই ছিল আমাদের অংশীদারি ব্যবসায় সংক্রান্ত এবং প্রথম পত্রের ব্যবসায় সংগঠনের ব্যবস্থাপনার প্রথম পত্রের একেবারে শেষ চ্যাপ্টার ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। এটি কিভাবে পড়বা? দেখো ব্যবসায় নৈতিকতার ভিতর তোমরা একটা জিনিস দেখবে, একটা হচ্ছে মূল্যবোধ আর একটি হচ্ছে নৈতিকতা। এখন মূল্যবোধ হচ্ছে তোমাদের যে মানদণ্ড, তোমাদের কোনটা কিসের ভিত্তিতে করবা, তোমাদের যে মূল্যবোধটা কি, যে এখানে মানদণ্ডটা কি, এটা আমরা সবাই জানি যে আমাদের পড়াশোনা করা উচিত। তো এই কোনটা উচিত আর কোনটা অনুচিত, এটাই হচ্ছে আমাদের মূল্যবোধ। কিন্তু যখন আমরা এগুলো মেনে চলি বা না মানি তখন সেটা নৈতিকতার ভিতর চলে যায়। যেমন আমি যদি ভালো কাজগুলো করি তখন সেটিকে আমরা নৈতিকতা বলবো, যখন মন্দ কাজ করব, যেমন ব্যবসার ক্ষেত্রে পণ্যে ভেজাল মিশাবো, সেটা হয়ে যাবে নৈতিকতা না মেনে চলা বা অনৈতিকতা। আর দায়বদ্ধতার ক্ষেত্রে কি পড়বা? তো ব্যবসায় নৈতিকতার ক্ষেত্রে মূল্যবোধ এবং নৈতিকতার পার্থক্যটা দেখবা, কোনগুলো মূল্যবোধ কোনগুলো নৈতিকতা। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, তোমরা মূল্যবোধ এবং নৈতিকতা এক করে ফেলো, এটা করা যাবে না। সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে সমাজের অনেকগুলো পক্ষ রয়েছে, সরকার, জনগণ, তারপরে ক্রেতা ভোক্তা। তো এই ক্রেতাদের প্রতি দায়িত্ব কোনটি, সরকারের প্রতি দায়িত্ব কোনটি। যেমন যদি প্রশ্ন আসে কর প্রদান কাদের প্রতি দায়িত্ব, তখন তোমাকে বলতে হবে সরকারের প্রতি। হাসপাতাল প্রতিষ্ঠা কাদের প্রতি দায়িত্ব পালন, তখন তোমাকে বলতে হবে সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালন। তো এই বিষয়গুলো তোমাদেরকে পড়ে যেতে হবে সামাজিক দায়বদ্ধতা থেকে। তো সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে আমি কি বললাম, যে কয়টি পক্ষ রয়েছে সেই পক্ষগুলোর প্রতি কার প্রতি কী দায়িত্ব, এটি মুখস্থ করে যেতে হবে। সামাজিক দায়বদ্ধতা কি, এটি মুখস্থ করে যাওয়ার চেয়ে আমার মনে হয় যে পক্ষ যারা আছে, যে সরকার, জনগণ, ক্রেতা ভোক্তা, শ্রমিক কর্মচারী, যে ন্যায্য বেতন ও মজুরি প্রদান, এটি কার প্রতি দায়িত্ব পালন বা শ্রমিকদের প্রতি দায়িত্ব পালন নিচের কোনটি হতে পারে। তো এই বিষয়গুলো তোমাদেরকে ভালোভাবে পড়ে যেতে হবে। আশা করি বুঝতে পেরেছো প্রথম পত্র কীভাবে পড়তে হবে। এছাড়াও প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি আনসার করে দেওয়ার চেষ্টা করব তোমাদের এই শেষ সময়ে এসে। তোমাদের যদি একটু সহায়তা হয়, একটু যদি তোমরা আমার এই সাজেশন থেকে যদি একটু উপকৃত হতে পারো, সেটা আমার জন্য ভালো লাগবে। তো প্রিয় শিক্ষার্থীরা, স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে আজকের এই সাজেশনটি দেওয়া হচ্ছে। তোমরা জানো স্কুল অফ এক্সেলেন্স কিন্তু সবসময় শিক্ষার্থীদের জন্য যেটি সবচেয়ে মঙ্গলজনক সেটি করার চেষ্টা করে। তো আমরা সামাজিক দায়বদ্ধতা পর্যন্ত দেখলাম। এরপরে পাশাপাশি তোমরা হচ্ছে এই যে সামাজিক দায়বদ্ধতা থেকে আরেকটি কথা রয়েছে CSR, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এই ফুল মিনিংটা একটু পড়ে যাও। আমাদের দেশে সবচেয়ে বেশি CSR কার্যক্রম করে বাণিজ্যিক ব্যাংকগুলো, এই কথাটা একটু মনে রাখো। এরপরে আমাদের সমবায় সমিতি, এটা হচ্ছে সবচেয়ে শেষে আমি রেখেছি। সমবায় সমিতির ক্ষেত্রে সমবায় সমিতির যে তোমাদের সংবিধান রয়েছে সেটি হচ্ছে উপবিধি বা বাইলস বলা হয়। উপবিধিটা পড়ো, উপবিধি কাকে বলা হয়। তারপরে হচ্ছে সমবায় সমিতির গঠন, তারপরে সমবায় সমিতির প্রকারভেদ, কোন সমবায় সমিতি কিভাবে করা হয়, অর্থাৎ ভোক্তাদের জন্য ভোক্তা সমবায় সমিতি। আর সমবায় সমিতির প্রকারভেদের ভিতর দেখবা প্রাথমিক সমবায় সমিতি, তারপরে হচ্ছে তোমাদের জাতীয় সমবায় সমিতি এবং কেন্দ্রীয় সমবায় সমিতি। এই পার্থক্যগুলো পড়ো, কোনগুলোর সদস্য সংখ্যা কত, এগুলো একটু পড়ো। যেমন প্রাথমিক সমবায়ের ক্ষেত্রে 20 জন সদস্য সংখ্যা লাগে, এরপরে 20টি প্রাথমিক সদস্য মিলে একটি কেন্দ্রীয় হয় এবং 20টি এবং হচ্ছে 10টি কেন্দ্রীয় সমবায় সমিতি নিয়ে একটি জাতীয় সমবায় সমিতি গঠন হয়। তো এই বিষয়গুলো একটু পড়ে নিও।
এরপরে দেখো সমবায় সমিতির মাধ্যমে আমাদের প্রথম পদ শেষ হলে এরপর আমরা ব্যবস্থাপনার ধারণায় চলে যাব। ব্যবস্থাপনার ধারণার ক্ষেত্রে উৎপত্তি ব্যবস্থাপনার উৎপত্তি কিভাবে হয় সেটি একটু দেখবা। উৎপত্তির পাশাপাশি কোনো যারা হচ্ছে অবদান রাখে তাদের নামটা একটু পারলে মনে রাখার চেষ্টা করো। বিশেষ করে হেনরি ফেওল তোমরা জানো হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জনক। হেনরি ফেওলের কাজগুলো যেন হেনরি ফেওল ব্যবস্থাপনার ক্ষেত্রে 5টি কাজের কথা বলছে, সেই 5টি কাজ কি কি। তারপরে হচ্ছে আমাদের এফডব্লিউ টেলর এই এফডব্লিউ টেলর কি অবদান রেখেছেন এই বিষয়গুলো একটু দেখো। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক যেহেতু তিনি কয়টি কাজের কথা বলছে। এছাড়া হচ্ছে পসডি কর্প আছে আমাদের, যে POSD কর্প, তো এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করো। এগুলো হচ্ছে ব্যবসায়ী সংগঠনের ধারণার প্রথম দিকে। এবং সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে ব্যবস্থাপনার স্তর রয়েছে তিনটি স্তর রয়েছে ব্যবস্থাপনার স্তর তিনটি, যে উচ্চ, মধ্য এবং নিম্ন। এবং উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনাকে তোমরা যেন প্রশাসন বলা হয়। তো এই যে ব্যবস্থাপনা, যেমন সিইও কোন পর্যায়ের ব্যবস্থাপক, একজন সুপারভাইজার কোন পর্যায়ের ব্যবস্থাপক, এই বিষয়গুলো একটু পড়ো। তোমরা বিভাগীয় প্রধান কোন ধরনের ব্যবস্থাপক, মধ্য, উচ্চ নাকি হচ্ছে নিম্ন নাকি কোনোটিই নয়, এ ধরনের প্রশ্ন আসতেই পারে। ব্যবস্থাপনা নীতির ক্ষেত্রে তোমরা দেখবা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি এফডব্লিউ টেলর কি বলছে, এবং হেনরি ফেওলের 14টি যে নীতি রয়েছে, এবং 14টি আমি বলবো যে হচ্ছে সিরিয়াল অনুযায়ী পড়তে। যেমন সর্বপ্রথম শুরু হয় কার্য বিভাজনের নীতির মাধ্যমে এবং সর্বশেষে শেষ হয় একতাই বল নীতির মাধ্যমে। এবং কোন নীতির, প্রত্যেকটা নীতির ক্ষেত্রে এক লাইন করে পড়ো যে এই নীতিটা আসলে কি বোঝাচ্ছে, এই নীতি দ্বারা কি বোঝাচ্ছে, জোড়াময় শিকল নীতি দ্বারা কি বোঝাচ্ছে। এবং পাশাপাশি আরেকটি বিষয় বলবো আমি, যে প্রত্যেকটি নীতির পাশে দেখবা ইংরেজি লেখা আছে। যেমন একতাই বলের ক্ষেত্রে একটি ফরাসি শব্দ আছে স্পিরিট ডি কর্পস, যার মানে হচ্ছে একতাই বল। কার্য বিভাজনের নীতির ক্ষেত্রে দেখবা ডিভিশন অফ লেবর। আবার এই ডিভিশন অফ লেবরের ধারণা সর্বপ্রথম দিয়েছিলেন হচ্ছে রবার্ট ওয়েন। কে দিয়েছিলেন? রবার্ট ওয়েন। তো এই যে আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক রবার্ট ওয়েন, এই কথাটা একটু মনে রাখো ব্যবস্থাপনার ক্ষেত্রে। ওকে, এই ছিল আমাদের ব্যবস্থাপনার ধারণা ও নীতির কথা। এরপর দেখো পরিকল্পনার ক্ষেত্রে তোমরা কি কি বিষয় পড়বা। পরিকল্পনার শ্রেণীবিভাগ। তোমাদের যে পরিকল্পনার ক্ষেত্রে যে তোমরা দেখো যে একার্থক পরিকল্পনা, তারপর তোমাদের একাত্মক পরিকল্পনার ভিতর আবার কর্মসূচি রয়েছে, প্রজেক্ট বা প্রকল্প রয়েছে। তারপর স্থায়ী পরিকল্পনার ভিতর দেখবা নীতি, প্রক্রিয়া, পদ্ধতি, এই বিষয়গুলো রয়েছে। অর্থাৎ পরিকল্পনার প্রকারভেদটা গুরুত্বপূর্ণ। পরিকল্পনা কোনটা, কোন পরিকল্পনা, এই বিষয়গুলো দেখতে হবে। এবং পাশাপাশি দেখো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেখবা সিদ্ধান্ত গ্রহণের ধাপ রয়েছে। সিদ্ধান্ত গ্রহণের ধাপের ক্ষেত্রে প্রথম ধাপ কি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কি প্রকল্প প্রণয়ন। প্রথম ধাপ কি প্রকল্প প্রণয়ন, এবং শেষ ধাপ কি শেষ ধাপ কি প্রকল্প পুনঃমূল্যায়ন। তো এই যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রকল্প পুনঃমূল্যায়ন বা পুনরায় যাচাই করা, পুনঃমূল্যায়ন, এই বিষয়গুলো প্রকল্প প্রণয়নের প্রথম ধাপ শেষ ধাপ মুখস্থ করা। পারলে সবগুলো মুখস্থ করে যাও, না পারলে প্রথম ধাপ এবং শেষ ধাপটা মুখস্থ করা। এরপর দেখো সংগঠনের ক্ষেত্রে প্রথমে সংগঠনের তোমরা যে বৈশিষ্ট্য রয়েছে, সংগঠনের নীতির ক্ষেত্রে দেখবা তোমাদের যে 10টি নীতি, উইক বলেছে 8টি নীতির কথা বলছিল 1939 সালে, পরবর্তীতে দেখবা আরও 2টি নীতি 1945 সালে এসে যোগ হয়। তো সেই 10টি নীতি একটু দেখবা। তারপরে হচ্ছে তোমাদের যে সংগঠনের ক্ষেত্রে যখন তোমরা প্রকারভেদ দেখার চেষ্টা করবা, তখন দেখবা যে ক্ষমতার ভিত্তিতে আমাদের সংগঠন কয়ভাবে হয়, প্রকারভেদগুলো একটু দেখবা। যে আমাদের সরলরৈখিক সংগঠন, পদস্থ কর্মী ও হচ্ছে আমাদের যে সহকারী সংগঠন রয়েছে সেটি। তারপরে দেখবা যে কমিটি সংগঠন। তারপরে দেখবা আমাদের যেটি রয়েছে প্রজেক্ট সংগঠন, বা হচ্ছে আমাদের যে কে রয়েছে এফডব্লিউ টেলর যিনি রয়েছেন, তিনি যে আমাদের সংগঠনের কথা বলেছে সেটি দেখবা। এবং সর্বশেষ হচ্ছে ম্যাট্রিক্স সংগঠন, সেটিও আমাদেরকে দেখতে হবে। এবং কোন সংগঠনের বৈশিষ্ট্যগুলো আসলে কী হয়েছে, সরলরৈখিক থেকে একেবারে ম্যাট্রিক্স পর্যন্ত প্রতিটি সংগঠনের যে বৈশিষ্ট্য রয়েছে এই বিষয়গুলো একটু দেখবা। ওকে, এরপর দেখো কর্মী সংস্থানের ক্ষেত্রে যে তোমরা ধাপগুলো জানো, কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ ও প্রশিক্ষণ সংক্রান্ত কাজ। তো কর্মী সংগ্রহের ভিতর আবার দেখবা উৎস নির্ধারণের মধ্যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ উৎস রয়েছে। তারপর দেখবা চাহিদাপত্র সংগ্রহ এবং হচ্ছে এই যে রিকুইজিশন সংগ্রহ, মানে উৎস নির্ধারণ, রিকুইজিশন সংগ্রহ এবং হচ্ছে বিজ্ঞপ্তি প্রদান, কর্মী সংগ্রহের ভিতর যা রয়েছে। এবং কর্মী নির্বাচনের ক্ষেত্রে প্রথম ধাপ, শেষ ধাপ, পাশাপাশি নিয়োগ কীভাবে হয়, প্রশিক্ষণ কীভাবে হয় এবং উন্নয়ন কীভাবে হয়। অর্থাৎ যখন আমরা প্রমোশন দিই, প্রমোশনের ক্ষেত্রে কয়টি ভিত্তি রয়েছে তোমরা জানো, 3টি ভিত্তি রয়েছে, জ্যেষ্ঠতার ভিত্তিতে যোগ্যতা, এবং আরেকটি হচ্ছে জ্যেষ্ঠতা ও যোগ্যতা উভয়ের ভিত্তিতে। তো কর্মী সংস্থান থেকে মূলত এগুলো পড়বা। এবং প্রমোশন এবং হচ্ছে তোমাদের যে এখানে যে প্রশিক্ষণের যে পদ্ধতি রয়েছে, যেগুলো মুখে বললাম সেগুলো অবশ্যই একটু লিখে নিও। আমি এত কিছু লেখার সংক্ষিপ্ত সাজেশনের ক্ষেত্রে এত কিছু লিখতে পারছি না, তারপরে তোমার যতটুকু সম্ভব আমি লিখে দিচ্ছি। প্রশিক্ষণের ক্ষেত্রে তোমরা হচ্ছে প্রশিক্ষণের ভিতর কাজের ভিতর এবং কাজের ভিতর প্রশিক্ষণ কোনগুলো, কাজের বাইরে প্রশিক্ষণ কোনগুলো, এগুলো একটু দেখে যেও।
যেমন প্রবেশন পদ্ধতি কোনটি, বক্তৃতা পদ্ধতি কাজের বাইরে নাকি ভিতরে, এইগুলো আর কি। আর নেতৃত্বের ক্ষেত্রে দেখবা তোমাদের ক্ষমতা কেন্দ্রিক নেতৃত্ব আছে, যেমন হচ্ছে তোমাদের যে সরলরৈখিক সংগঠনে কোন ধরনের নেতৃত্ব ব্যবহৃত হয়, তারপর স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব, এই বিষয়গুলো একটু দেখে যাও, পিতৃসুলভ নেতৃত্ব, এবং পাশাপাশি তোমাদের মৌলভিত্তিক নেতৃত্ব রয়েছে, কর্মকেন্দ্রিক, কর্মী কেন্দ্রিক, তো এই বিষয়গুলো একটু দেখে যাও। এছাড়া ইতিবাচক নেতৃত্ব কোনগুলো, নেতিবাচক নেতৃত্ব কোনগুলো, এই কয়েকটি বিষয় দেখলেই হবে। এরপর দেখো সর্বশেষ ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে নিয়ন্ত্রণ দিয়ে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হচ্ছে। এবং নিয়ন্ত্রণের ক্ষেত্রে তোমরা নিয়ন্ত্রণের পর্যায়গুলো দেখবা, নিয়ন্ত্রণ কিভাবে হয়, নিয়ন্ত্রণের পর্যায় অর্থাৎ নিয়ন্ত্রণের শুরুটা কিভাবে হয়। নিয়ন্ত্রণ শুরু হয় পরিকল্পনার মাধ্যমে এবং শেষ হয় সংশোধনমূলক ব্যবস্থাপনার মাধ্যমে। তো পরিকল্পনায় আমরা মূলত আমরা হচ্ছে উদ্দেশ্য নির্ধারণ করি যে আমাদের এতটুকু কাজ শুরু হবে, এরপরে আমরা সেগুলো দেখি কতটুকু বিচ্যুতি হলো, নির্ণয় করি, বিচ্যুতি হলে যদি আমাদের মানে পার্থক্য সৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা নেতিবাচক ধরে আবার সংশোধনমূলক ব্যবস্থা নির্ণয় করি পরবর্তী বছরের পরিকল্পনায়। তো নিয়ন্ত্রণের এই পর্যায়গুলো দেখতে হবে। পাশাপাশি নিয়ন্ত্রণের কৌশল, নিয়ন্ত্রণের যে কৌশলগুলো রয়েছে 16 বা 17টি কৌশল রয়েছে, তোমরা দেখবা বাজেট রয়েছে সেখানে, তারপর তোমরা দেখবা সেখানে হচ্ছে আমাদের বিইপি ব্রেক ইভেন পয়েন্ট রয়েছে, তারপর তোমরা দেখবা যে নিয়ন্ত্রণ অনেকগুলো কৌশল রয়েছে, কর্মপদ্ধতি রয়েছে। তো এই কৌশলগুলো যে নিয়ন্ত্রণের যে কৌশল রয়েছে সেগুলো একটু পড়বা। তো এই কৌশলের মাধ্যমে তোমরা নিয়ন্ত্রণগুলো শেষ করবা। যে কৌশলগুলো রয়েছে কৌশলের নামগুলো মনে রাখবা, নিচের কোনটি নিয়ন্ত্রণের কৌশল নয়, নিচের কোনটি নিয়ন্ত্রণের কৌশল, এইভাবে প্রশ্ন আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার যে সাজেশন সেটি এর মাধ্যমে শেষ হলো। আমরা এখন তোমাদেরকে অনেকেই কেউ হয়তো তোমাদের মার্কেটিং ছিল, ফিনান্স ছিল না, তারা হয়তো বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি টার্গেট থাকে সেক্ষেত্রে তোমরা মার্কেটিং দাগাবা হয়তো। তো এই মার্কেটিংয়ের ক্ষেত্রে কোন কোন চ্যাপ্টারগুলো পড়বা আমি একটু সংক্ষেপে বলে যাচ্ছি। আরেকটি বিষয় তোমাদেরকে আশ্বস্ত করতে চাই যে ফিনান্স এবং মার্কেটিং দুটি বিষয় কিন্তু কোনোভাবেই দাগানো যাবে না। তোমরা যে কোনো একটির প্রিপারেশন নিবা এবং ফিনান্স দাগালে সে আর মার্কেটিং স্কিপ করবা, এবং যে মার্কেটিং দাগাবে সে ফিনান্স স্কিপ করবা। এবং তোমাদের এক্ষেত্রে আরও একটি কনফিউশন থাকে যে আমার তো ইন্টারমিডিয়েটে মার্কেটিং ছিল না, এখন আমি মার্কেটিং দাগাতে পারবো কিনা। এক্ষেত্রে কোনো কনফিউশনের কোনো ব্যাপার নয়, তুমি মার্কেটিং থাকবা না থাক দাগাইতে পারবা। ফিনান্স ছিল না, আমি এখন কি করবো, আমার ফিনান্স সাবজেক্ট ছিল না, আমার 4th সাবজেক্ট আমি অন্য সাবজেক্ট নিয়েছিলাম ফিনান্স বাদ দিয়ে, সেক্ষেত্রে আমি কী করবো। তো ফিনান্স দাগানোর ক্ষেত্রেও কোনো বাধ্যবাধকতা নেই, যার জন্য যেটা সহজ মনে হয়, যেটা সুবিধাজনক মনে হয়, যে সাবজেক্টটি তোমার কাছে সহজ মনে হয় সেইটা পড়ো, সেইটাই দাগাও, কোনো সমস্যা নেই। তোমার কোনো সাবজেক্ট থাকা বা না থাকার উপর দাগানো নির্ভর করে না বিশ্ববিদ্যালয়ের ভর্তির অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাকে ওই সাবজেক্ট ইন্টারমিডিয়েটে আছে কি না সেটি দেখা হবে না। তো এই যে আমাদের মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা কি কি পড়বো, দেখো মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা প্রথমে দ্বিতীয় পত্র দিয়ে শুরু করব। মার্কেটিংটা কীভাবে শুরু করব, মার্কেটিংয়ের প্রথম পত্রের চেয়ে অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনার চেয়ে বিপণন বা মার্কেটিং বা বাজারজাতকরণ অধ্যায়টি বাজারজাতকরণ যে পত্রটি রয়েছে সেটি হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা দ্বিতীয় পত্রকে বেশি গুরুত্ব দিব প্রথম পত্রের তুলনায় মার্কেটিংয়ের ক্ষেত্রে, অন্যান্য সাবজেক্টে না, ফিন্যান্স, ব্যাংকিং ও বিমার ক্ষেত্রে না, ম্যানেজমেন্ট তোমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে না, শুধুমাত্র এই যে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বা মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা দ্বিতীয় পত্রকে বেশি গুরুত্ব দিব প্রথম পত্রের তুলনায়। তো এক্ষেত্রে আমরা দেখো বাজারজাতকরণ পরিচিতি, বাজার কি, বাজারজাতকরণ পরিচিতির ক্ষেত্রে কী কী বিষয় অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ বাজার আমরা যেমন এমনি বাজার বলতে কী বুঝি এবং এছাড়া মার্কেটিংয়ের ভাষায় বাজার বলতে কী বুঝি, এই বিষয়গুলো দেখতে হবে। তোমাদের অভাব, চাহিদা, প্রয়োজন, এই বিষয়গুলো প্রথম অধ্যায় থেকে দেখতে হবে। এরপর দেখো বিপণনের কার্যাবলী কোনগুলো, বিপণন কী কী কাজ করে, অর্থাৎ মার্কেটিং কী কী কাজ করে, মার্কেটিংয়ের কার্যাবলী শ্রেণী বিভাগগুলো দেখবা এই অধ্যায় থেকে। এরপরে দেখো তোমাদের এই মার্কেটিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে তোমরা হয়তো বা কেউ ভয়ও পাও, এই অধ্যায়টি অত্যন্ত বড়, কিন্তু মার্কেটিং যারা দাগাবা তাদেরকে এই অধ্যায় থেকে পড়তেই হবে। অর্থাৎ বাজার বিভক্তিকরণ বা মার্কেট সেগমেন্টেশন কিসের ভিত্তিতে করা হয়, ভোক্তার ভিত্তিতে করা হতে পারে, ভোক্তার আচরণের ভিত্তিতে করা হতে পারে, ভৌগোলিক পরিবেশের উপাদানের ভিত্তিতে করা হতে পারে মার্কেটিং সেগমেন্ট বা মার্কেটিং বাজার বিভক্তিকরণ। এরপর দেখো বাজারজাতকরণ মিশ্রণের ক্ষেত্রে তোমরা জানো 4P রয়েছে, 4Pর ভিতরে আবার কী কী রয়েছে, প্রোডাক্ট, প্লেস, প্রাইস, প্রমোশন, এইগুলো একটু ভালো করে দেখবা। প্রোডাক্ট, প্রাইস, প্লেস এবং সর্বশেষ যেটি রয়েছে প্রমোশন, প্রোডাক্ট, প্লেস, প্রাইস, প্রমোশন। ওকে, তো এই বিষয়গুলো একটু দেখবা মার্কেটিং থেকে গুরুত্ব সহকারে। এরপর দেখো পণ্যের মূল্য নির্ধারণ, পণ্যের মূল্যের ক্ষেত্রে দেখবা পণ্যের যে স্তর রয়েছে, পণ্যের যে একেবারে সূচনা পর্ব থেকে একেবারে পতন স্তর পর্যন্ত, অর্থাৎ পণ্যের যে স্তরগুলো রয়েছে সেগুলো। এরপরে মূল্য নির্ধারণের ক্ষেত্রে তোমরা কি দেখবা, মূল্য নির্ধারণের ক্ষেত্রে তোমরা এই বিষয়গুলো পড়বা যে কীভাবে মূল্য নির্ধারণ করা যায়। একটি রয়েছে হচ্ছে তোমাদের ব্যয়ের উপর ভিত্তি করে, আরেকটি রয়েছে হচ্ছে তোমাদের ভ্যালুর উপর ভিত্তি করে। তো এই বিষয়গুলো একটু দেখবা কীভাবে আমরা মূল্য নির্ধারণ করতে পারি। এবং এরপরে সর্বশেষ
সর্বশেষ রয়েছে বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন, অর্থাৎ আমরা মার্কেটিংয়ে কীভাবে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার প্রসার করে থাকি, অর্থাৎ কী কী ধরনের বিজ্ঞাপনে কোন ধরনের ক্রেতা আকৃষ্ট হয়। এর ভিতর তোমরা দেখবা পুশ কৌশল রয়েছে, পুশ মানে ধাক্কা কৌশল, এরপর দেখো পুল কৌশল রয়েছে যেটিকে আমরা বলি টানা কৌশল। তো এই যে টানা কৌশল এবং হচ্ছে ধাক্কা কৌশল এইগুলো একটু পড়বা। ওকে, তো এই ছিল আমাদের মার্কেটিং দ্বিতীয় পত্র। এরপর দেখো আমরা প্রথম পত্রে কী পড়বো। মার্কেটিং দ্বিতীয় পত্র হয়ে যাওয়ার পরে সময় থাকলে প্রথম পত্র পড়বা, যাদের হাতে খুবই সময় কম, যারা পড়নি তারা দ্বিতীয় পত্রের উপর বেশি গুরুত্ব দাও। এরপর দেখো উৎপাদনের ক্ষেত্রে তোমরা কী পড়বা। উৎপাদন প্রথমের যে চ্যাপ্টারটি রয়েছে উৎপাদন, তো উৎপাদনের ভিতর তোমরা উৎপাদনশীলতা পড়বা, উৎপাদনশীলতার যে কয়েকটি সংজ্ঞা রয়েছে সেগুলো পড়বা, উৎপাদন রূপগত উপযোগ সৃষ্টি করে এবং কোনগুলো যেগুলো ব্যবসায় সংগঠনে পড়ে আসছে ইতিপূর্বে, যে কোনগুলো কোন ধরনের বাধা দূর করে ব্যবসায়িক ক্ষেত্রে, যেমন রূপগত বাধা শিল্প দূর করতে পারে, তারপরে পরিবহন, গুদামজাতকরণ, এগুলো কোন ধরনের বাধা দূর করে, এগুলো উৎপাদন থেকে পড়বা। এরপর দেখো উৎপাদনের উপকরণ 4টি, তোমরা সবাই জানো যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই বিষয়গুলো একটু পড়ে যেও। এরপরে দেখো এই বিষয়গুলোর মানে দ্বিতীয় অধ্যায় থেকে, এই অধ্যায় থেকে তোমাদের সবচেয়ে বেশি জরুরি হচ্ছে এই টপিকগুলো পড়া, মানে এই টপিকগুলোর বিস্তারিত পড়া। ওকে, এরপর দেখো উৎপাদন ব্যবস্থাপনা আসলে কিভাবে করা হয়, উৎপাদন ব্যবস্থাপকরা কী কী ধরনের কাজ করে, এই বিষয়গুলো এই চ্যাপ্টারটি থেকে পড়ে যাবা। এরপরে দেখো আমাদের পণ্য ডিজাইন কিভাবে করা হয়, পণ্যের বৈশিষ্ট্যগুলো কিভাবে নির্ণয় করা হয়, এই বিষয়গুলো পড়বা। এবং সর্বশেষ যে চ্যাপ্টারটি রয়েছে মান ব্যবস্থাপনা এবং হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট, তো পণ্যের মান কিভাবে ধরে রাখা হয়, কারা এই কোয়ালিটি ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে এবং কোন কোন ধরনের প্রতিষ্ঠান থেকে আমাদের সার্টিফিকেট নিতে হয়, যেমন বিএসটিআই রয়েছে, তো বিএসটিআই কী কাজ করে এই বিষয়গুলো একটু পড়ো। বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীন, শিল্প মন্ত্রণালয়ের অধীন, এই বিষয়গুলো এই অধ্যায়গুলো থেকে পড়ো। তো মার্কেটিংয়ের খুবই সংক্ষিপ্ত একটা সাজেশন দিলাম, এই চ্যাপ্টারগুলো পড়লে মোটামুটি আমাদের মার্কেটিংও কভার হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে এই সাজেশনটি দেখলে, একবারে শেষ পর্যন্ত আমরা চলে এসেছি, তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই সম্পূর্ণ সাজেশনটি দেখার জন্য। এবং পাশাপাশি তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে, আমি পূর্বেই ক্লাসের মধ্যে বলেছি যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারো, আমি সেগুলো তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের ক্ষেত্রে আরেকটি একেবারে একান্ত বড় ভাই হিসেবে আমি একটি সাজেশন দিয়ে যেতে চাই। তোমরা যারা এখনও কোনো অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়েছে কিন্তু আশানুর ফলাফল করতে পারোনি, এখন শেষ মুহূর্তে এসে একটুও গাফিলতি করো না, বরং তোমাদের যে মা বাবার স্বপ্ন রয়েছে, তোমার যে স্বপ্ন রয়েছে, সেটি যেন কোনো কারণে তোমার ধূলিসাৎ না হয়ে যায়। এখনও সময় রয়েছে, রাবির এক্সামটা ভালো করে দাও, এরপরে গুচ্ছের পরীক্ষা রয়েছে, সেখানে একটি লম্বা সময় পাবা, সেখানে একটি লম্বা সময় নিয়ে পড়ো। অনেক রিসোর্স তোমরা অনলাইনে পেয়ে যাবা। চাইলে আমাদের স্কুল অফ এক্সেলেন্সের যে কোনো কোর্স তোমরা এনরোল করতে পারো, আমাদের গুচ্ছের স্পেশাল বেয়া চাইবে সেখানে এনরোল করতে পারো তোমাদের প্রয়োজন হলে। তাছাড়া আমাদের ফ্রি রিসোর্সগুলো তোমরা দেখতে পারো, bdsoi.com গেলে কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে যাবে। এছাড়া আমাদের কাছ থেকে কোনো কিছু জানার হলে, আমাদের কোর্স সম্পর্কে কোনো কিছু জানতে হলে আমাদের পেজে নক করতে পারো, আমাদেরকে কমেন্ট করতে পারো। তো যা কিছু জানার প্রয়োজন এগুলো তুমি চাইলেই জানতে পারবা, এগুলো আসলে এখন কোনো বাধা নয়। কিন্তু তোমাদের মেন সমস্যা হচ্ছে তোমরা পড়তে চাও না, পড়ার টেবিলে কম সময় দাও। তো তোমাদের কাছে অত্যন্ত তোমাদের আমার ছোট ভাই বোন হিসেবে একটা অনুরোধ করছি, একেবারে শেষ সময়ে এসে তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছের ক্ষেত্রে একটু পড়াশোনা করে পরীক্ষা দাও। আসলে যখন তুমি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা, যারা চান্স পাওনি তাদেরকে বলছি, তোমার যে অনুভূতি সেটা কিন্তু তুমি নিজে ছাড়া তুমি বুঝতে পারবা না। তো এই অনুভূতি পাওয়ার জন্য তোমাকে একটু তো পরিশ্রম করতেই হবে। তো শেষ মুহূর্তে এসে আল্লাহ যেন তোমাদের স্বপ্নকে পূরণ করেন, তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ভালো হোক সেই প্রত্যাশা করি, তোমাদের সকলের স্বপ্ন তোমাদের পূরণ হোক সেই প্রত্যাশা করি, সেই দোয়া করি। তোমাদের জন্য দোয়া রইল, তোমরা ভালোভাবে সুস্থভাবে পরীক্ষা দাও, সে পর্যন্ত একটু পড়ালেখা করে যে পরীক্ষা দিও। আবারও বলছি পড়ালেখার কথা, তো বারবার বলতে হচ্ছে যেহেতু অ্যাডমিশন ক্যান্ডিডেট তোমরা, তোমাদের সাথে দেখা হবে আবারও কোনো ক্লাসে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।